ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আমি হলাম দেবাশিস স্যার। তোমাদের একটা কিছু বলার আছে যে আমাদের এই রিয়েল ম্যাথ জোন এর উপর আমরা কি করেছি, একটা ওয়েবসাইট করেছি realmathzone.com। সেখানে তোমরা ক্লাস 11-12 যেই মেনের আপাতত দিতে শুরু করছি। এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, সেখানে তোমরা আমার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে ফ্রিতে আছে সবকিছু, ফ্রি অফ কস্ট। এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো জয়েন্টের জন্য, সামনে যে জয়েন্ট আছে জয়েন্টের জন্য কি করব, এমসিকিউ টাইপের কোশ্চেন রেডি করছি। সেখানে অপশন দেওয়া থাকবে, যদি অপশনটা ভুল হয় তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক হলে তো বুঝতে পারবেই। এবং ভুল হোক বা ঠিক হোক, যাই হোক না কেন, অ্যান্সারের পাশে একটা ভিডিও ক্লিপ দেওয়া থাকবে। সেটা ওই যে অ্যান্সারটা থাকবে, ভুল হলো বা ঠিক হলো, সেটার পরিপ্রেক্ষিতে তোমাদের কি থাকবে, একটা ভিডিও দেওয়া থাকবে। সেই ভিডিওটা দেখে তুমি অঙ্কটা বুঝে নিতে পারবে। তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে realmathzone.com। আপাতত এটা ঠিক আছে, তোমরা এখনো চালু করে নি, 2-1 দিনের মধ্যে চালু হয়ে যাবে। তোমরা অবশ্যই যারা জয়েন দিবে ভাবছো, অবশ্যই তোমরা ওই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবে, দেখবে তোমাদের উপকার হবে। আচ্ছা, আজকে আমরা পড়াচ্ছি সরলরেখা। সরলরেখা ক্লাস 11 এর সরলরেখা। শুধু ক্লাস 11 বললে ভুল হবে, এটা জয়েন্ট, সামনে জয়েন্ট আছে। জয়েন্টের জন্য সরলরেখা থেকে মিনিমাম 3টে করে কোশ্চেন আছে, 3-4 12 মেন্সে যদি বলো 12 তো এমনি পাবে। আর ডাব্লিউবি জয়েন্টও যদি বলো তাহলে সেখানেও কিন্তু এখান থেকে ভালো কোশ্চেন আছে। প্লাস এটার সাথে আমরা সরলরেখার সাথে সাথে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইনটা পড়িয়ে দেবো পরে, সেখান থেকে জয়েন্টটা না হলে পুরোপুরি কভার হয়ে যাবে। দুটোই আছে আমাদের, সরলরেখা অথবা পেয়ার অফ স্ট্রেট লাইন, এই দুটো থেকেই আসে। তো আমরা আজকে শুরু করছি সরলরেখা ক্লাস 11। আর যারা কম্পিটিটিভ ভাবছো যে রেলের এমসিকিউ কিন্তু সরলরেখা থেকে আসে, প্লাস কিছুদিন আগে সুপারভাইজারের পরীক্ষা হলো একটা পুলিশের, ঠিক আছে, সেখানে এই সিলেবাসটা ছিল ইনক্লুড স্ট্রেট লাইন। তাহলে এটাও আমি একসঙ্গে করে দিচ্ছি যাতে তোমাদেরও কিছুটা হলেও কি হয়, সুবিধা হয়। থিওরিটা যদি ভালো করে জানা থাকে তাহলে তোমরা অবশ্যই এমসিকিউ গুলো অবশ্যই নিজে করতে পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, ওকে। তো বেশি কিছু বললাম না, শুরু করছি আমরা আজকের টপিক সরলরেখা। তো সরলরেখা কাকে বলে, প্রথমত আমাদের জানতে হবে সরলরেখা কাকে বলে। ওকে, তো এই যে দেখতে পাচ্ছি বোর্ড, এই বোর্ডটাকে আমরা বলি সমতল, বা আমরা যে মেঝেটাতে থাকি সেই মেঝেটা হচ্ছে একটা সমতল। তাহলে এই সমতলের কোনো একটা যদি আমি বিন্দু নিয়ে নিই, একটা বিন্দু নিলাম, এই যে একটা বিন্দু পি নাম দিলাম বিন্দুটা, সেটা x, y বললাম। সমতলে একটা বিন্দু নেওয়া হলো, এই বিন্দুটাকে গতিশীল করা হলো, কিন্তু একটাই শর্ত যে গতিশীল যদি হয়ে যায় তাহলে আর দিক পরিবর্তন করতে পারবে না। মানে সাপোজ যদি এটা যদি এইদিকে চলতে শুরু করলো, তাহলে ও আর অন্যদিকে দেখতে পাবে না, এভাবে ওকে সোজা হয়ে আসতে হবে। তাহলে এই যে যাচ্ছে ডট 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 ডট, এটা হচ্ছে এই বিন্দুটা, বড় করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। এই বিন্দুটা এই পথ বরাবর যাচ্ছে। তাহলে এই বিন্দুর যে সঞ্চার পথ, মানে এই যে গতির যে সঞ্চার পথটা পেলাম, সেটাকে আমরা বলবো সরলরেখা। মানে কি রকম সংজ্ঞাটা তাহলে পুরোপুরি দাঁড়াচ্ছে যে কোন সমতলে একটি বিন্দু দিক পরিবর্তন না করে যদি গতিশীল হয় তাহলে তার গতির সঞ্চার পথকে বলবো আমরা সরলরেখা। এই যে এদিকেও আসতে পারে, এই যে, তাহলে এইভাবে বলবো আমরা যে কোন সমতলে একটি বিন্দু দিক পরিবর্তন না করে গতিশীল হলে সেই বিন্দুর গতির সঞ্চার পথকে বলবো আমরা সরলরেখা। এই বিন্দুটাকে জেনারেলি পি এক্স, ওয়াই দ্বারা সূচিত করা হয়। এক্স আর ওয়াই তাহলে এখানে হয়ে গেল আমাদের গতিশীল, গতিশীলকে আমরা ভেরিয়েবল হিসেবে বলতে পারি। এক্স আর ওয়াই এখানে দুটোই আমাদের ভেরিয়েবল। যদি পার্টিকুলার x1 y1 করে দিই তার মানে ওটা একটা স্থির বিন্দু হয়ে গেল। এখানে যদি আমি 1,2 বলি তার মানে এটা স্থির বিন্দু, আর যতক্ষণ x y আছে তাহলে এটা হচ্ছে চলমান বিন্দু। ঠিক আছে, তাহলে সরলরেখার সংজ্ঞা আমরা পেয়ে গেলাম।
যে একটি সমতলে একটি বিন্দু দিক পরিবর্তন না করে যদি গতিশীল হয় তবে তার গতির সঞ্চারপথকে বলবো আমরা সরলরেখা। ওকে, নেক্সট আমরা শিখব আনতি বা ইনক্লাইনেশন এবং প্রবণতা বা স্লোপ বা গ্রেডিয়েন্ট বলতে কি বুঝি। তাহলে আমরা সরলরেখা শিখে গেলাম। এবার এখান থেকে আমরা কতগুলো ডেফিনেশন শিখব। প্রথম বললাম ইনক্লাইনেশন বা আনতি, তারপরে বললাম আমি তারপরে বললাম স্লোপ বা প্রবণতা বা গ্রেডিয়েন্ট। ওকে, তাহলে আমরা বললাম যে একটা বিন্দু একটা সমতলে, এই যে সমতলে দিক পরিবর্তন না করে গতিশীল হলো, তাহলে এটা এক্স অক্ষকে ছেদ করলো সাপোজ, এই তাহলে একটা সরলরেখা এক্স অক্ষকে ছেদ করলো, মাঝখানে এই একটা কোণ তৈরি হলো আর একটা এদিক কোণ তৈরি হয়েছে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, ধনাত্মক দিক মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক। এটা যদি আমরা ক্লক ভাবি, তাহলে এটা যদি আমরা 12টা ভাবি, তাহলে ঘড়ির কাঁটার দিক হচ্ছে এটা, ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে এই দিকটা। ঠিক আছে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিককে বলা হয় ধনাত্মক দিক। তাহলে আমরা কি পেলাম যে একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে যদি বলি আমরা থিটা, এই কোণটাকে বলা হয় আনতি বা ইনক্লাইনেশন। এবং এর আমরা যদি ট্যান থিটা বার করি, থিটা পেয়ে গেলাম, তার ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এরকম আমরা ট্যান থিটা যদি বের করে নিই তাহলে সেটাকে বলবো আমরা স্লোপ বা প্রবণতা। এবার এখানে একটা বলার আছে যে আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটা নিচ্ছি না, এটাও কিন্তু এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল তৈরি করেছে, বাট এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে, মানে ঘড়ি এদিকেই ঘুরে, এটা নিব না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিব আমরা। একইভাবে যদি আমরা এইভাবে লাইনটা যেত তাহলে আমরা বলতাম থিটাটা নিতাম এই অ্যাঙ্গেলটা, ছোটটা নয়, দেখে মনে হবে যে ছোটটা নিয়ে নিই তা নয় কিন্তু, হ্যাঁ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে বলবো আমরা থিটা বা ইনক্লাইনেশন, এবং তার ট্যানের মানটাকে বলবো আমরা প্রবণতা বা স্লোপ। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম যে একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আনতি বা ইনক্লাইনেশন, এবং তার ট্যান থিটার মানকে বলবো আমরা প্রবণতা বা স্লোপ, বা অনেক সময় নতিও বলা হয়। ঠিক আছে, তোমরা আবার নাতি ভেবে নিও না, ঠিক আছে, এটাকে বলে নতি, ঠিক আছে, বা প্রবণতা। ওকে, নেক্সট আমরা শিখব যে দুটি বিন্দু যদি দেওয়া থাকে তাহলে এই প্রবণতা বা নতিটা কিভাবে আমরা বের করব। তাহলে একটা সরলরেখার উপর দুটি বিন্দু দেওয়া আছে, ওকে, এই সরলরেখাটা আমি বলি আর না বলি সবসময় কিন্তু সরলরেখার উপর গতিশীল বিন্দু পি এক্স ওয়াই অবস্থিত, মানে এখানে যেহেতু এটা সরলরেখা গঠিত হয়েছে তার মানে কি পি এক্স ওয়াই ওই বিন্দুটাই তো গতিশীল হয়েছিল, বলেই তো সরলরেখাটা পেয়েছিলাম। তাই আমি বললেও বা না বললেও পি এক্স ওয়াই বিন্দুটা কিন্তু সর্বদা সরলরেখার উপর অবস্থিত। বলছে এবার যে একটা সরলরেখার উপর দুটো বিন্দু দেওয়া আছে, সাপোজ x1 y1 একটা বিন্দু A, একটা বিন্দু B x2 y2, এই দুটো বিন্দু আমার প্রদত্ত, এবং ধরলাম যে এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে আমাদের থিটা। এবার আমাকে এই AB এর সাপেক্ষে আমাকে
কি বার করতে হবে? আমাদের বার করতে হবে প্রবণতা বা নতি। ওকে, তো আমরা এই যে এ বিন্দুটা দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম। ওকে, আমরা বাচ্চাকালে কি জানি যে এটা যদি 2,3 বিন্দু হয়, তার মানে এক্স অক্ষ বরাবর 2 একক গেছিল আর ওয়াই অক্ষ বরাবর 3 একক গেছিল। তবে বিন্দুটা 2,3 হয়েছিল, তার মানে এই লেন্থটা ছিল আমার 2 একক আর এই লেন্থটা আমাদের 3 একক। তবে এটা বিন্দুর স্থানাঙ্ক দাঁড়ালো 2,3। একইভাবে এ হয়েছে x1 y1, তাহলে মূল বিন্দু থেকে এই 0 0 থেকে এই যে দূরত্বটা পেলাম আমরা, এই দূরত্বটা হয়ে যাবে x1, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর এই দূরত্বটা হয়ে যাবে আমাদের y1। একইভাবে এখান থেকে আমরা লম্ব টানলাম। ওকে, তাহলে এই দূরত্বটা মূল বিন্দু থেকে হয়ে যাবে আমাদের x2 আর এই গোটাটা হয়ে যাবে আমাদের y2। এইটুকুটা কত? সাপোজ এটা যদি 10 আর এটা যদি 7 হয়, তার মানে এইটুকুটা কি 10 - 7, 3 একক। তাহলে এটাও সেম ভাবে এটা x2 আছে আর এটা আছে আমাদের x1, তার মানে এই লেন্থটা আমাদের দাঁড়াচ্ছে x2 - x1। একইভাবে এই পুরো লেন্থটা y2, এবার এটা হচ্ছে y1। আমি কি করলাম, এই বিন্দু এ বিন্দু থেকে x অক্ষের সমান্তরাল করে আমি একটা লাইন টানলাম, যেটা সাপোজ সি বিন্দুতে ছেদ করলো। বি নাম করে দাও, এটা a1, b1 আর এটা সি বিন্দুতে ছেদ করলো। তাহলে এইটা লাইন আর এইটা লাইন যেহেতু প্যারালাল, তার মানে এই কোণটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। এটা মানে 90, নিচেরটাও 90। এই লেনটা যেহেতু x2 - x1, তাহলে সেম ভাবে এই লেনটা হয়ে যাবে কত? x2 - x1। ওকে, আর তোমরা দেখতে পাচ্ছ এই পুরোটা হচ্ছে y2 আর এটা হচ্ছে আমাদের y1। এটা যেহেতু y1 আর পুরোটা হচ্ছে y2, তার মানে এটা হয়ে যাবে শুধু আমার y2 - y1, এইটুকু লেনটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ক্লাস 8 বা 9 এ একটা উপপাদ্য ছিল যে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় আর ওটা যদি একটা এরকম অন্য একটা লাইন ছেদ করে চলে যায় বা ছেদক যদি হয়, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা, অনুরূপ কোণ। তার দুটো সমান্তরাল সরলরেখা একটা লাইন দ্বারা যদি ছেদ হয়, তাহলে এটাকে ছেদক বলবো আমরা, এবং এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ বলে সমান হয়ে যায়। তো তোমরা মনে মনে এই লাইনটাকে যদি একটু বাড়িয়ে দাও, ডট ডট করে দিলাম বাড়িয়ে আমি, এবার বুঝে নাও এই লাইনটা আর এই লাইনটা পুরো সমান্তরাল এবং এটা হচ্ছে ওর ছেদক। এই লাইনটা আর এই লাইনটা কি হচ্ছে সমান্তরাল আর এটা হচ্ছে আমাদের ছেদক। তাহলে এটা থিটা হলে এটা কি হয়ে যাবে? থিটা, অনুরূপ কোণ বলি। আমার এটা দরকার নেই, মুছে দিলাম। ওকে, এবার এই যে ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজটা একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই বিপরীত বাহুটা হয়ে গেল আমাদের অতিভুজ। তার মানে এবিটা হয়ে গেল আমাদের অতিভুজ। থিটা বিপরীত বাহুকে বলা হয় লম্ব বা হাইট, তাহলে বিসিটা হয়ে গেল আমাদের হাইট আর এসিটা হয়ে গেল আমাদের বেস বা ভূমি। সুতরাং ট্যান থিটা আমরা পেয়ে যাব লম্ব বাই ভূমি, হাইট বাই বেস, y2 - y1 বাই x2 - x1, আর ট্যান থিটা মানে আমরা জানলাম প্রবণতা। তাহলে আমরা প্রবণতার সূত্র পেয়ে গেলাম। অতএব ট্যান থিটাকে m দিয়ে নাম দিচ্ছি, যেটা হচ্ছে প্রবণতা বা নতি। কি পেলাম? y2 - y1 বাই x2 - x1। তার মানে
এটা যদি এক্স আর ওয়াই হয়, এই এক্সটাকে বলা হয় ভুজ আর ওয়াইটাকে বলা হয় কোটি। ইংলিশে বলা হয় এক্স কে বলা হয় অ্যাবসেসা আর ওয়াই কে বলা হয় অর্ডিনেট। তাহলে কি পাচ্ছি আমরা? কোটি দ্বয়ের অন্তর, এর কোটি বিয়োগ, অন্তর মানে বিয়োগ। তাহলে সূত্রটা হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই কি পাচ্ছি? ভুজ দ্বয়ের অন্তর। তাহলে সূত্র হয়ে গেল কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে আমরা কি পেলাম? সূত্র পেয়ে গেলাম। এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা একটা এক্সাম্পল দেখব। কিরকম? যে অনেক সময় দুটো বিন্দু আমাদের দেওয়া থাকে আর বলে সরলরেখাটির প্রবণতা নির্ণয় করো। তাহলে আমরা এখানে ছোট্ট করে আমি লিখে দিই যে এক্সাম্পল। বললো 1,2 এবং 3,7 বিন্দুগামী সরলরেখার প্রবণতা নির্ণয় করো। তো তোমরা ছবিটা কম্পালসারি নয়, সবসময় চেষ্টা করবে এই সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত যাই করো না কেন ছবি আঁকার চেষ্টা করবে। ছবি যদি আঁকো তাহলে করে সুন্দর কনসেপ্ট চলে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে 1,2 এই বিন্দুটা আর 3,7, 3,2 ছিল, 3, 4, 5, 6, 7। তাহলে এইটা এরকম কিছু একটা মূল বিন্দুতে যাবে না। ঠিক আছে? এক কমা 2 আর 3,7 এটা এ, এটা বি। এই দুটো বিন্দু দ্বারা গঠিত সরলরেখার প্রবণতা চেয়েছে, মানে ট্যান থিটাটা চেয়েছে বা এম চেয়েছে। ঠিক আছে? তাহলে সূত্র কি বলছে? এম এর মান কি যাবে? এম বলতে ট্যান থিটা, কোটি দ্বয়ের অন্তর, কোটি বলতে এখানে 7 আর এটা হচ্ছে 2, তাহলে 7 - 2 বাই ভুজ দ্বয়ের অন্তর। ভুজ হচ্ছে 3 আর এদিকে আছে 1, তাহলে এটা হয়ে গেল 5/2। এখান থেকে আমরা tan থিটা পেয়ে গেলাম। তাহলে m মানে tan থিটা, তাহলে tan থিটার মান পেয়ে গেলাম আমরা 5/2। এখান থেকে থিটাটাও পেয়ে যাব আমরা tan ইনভার্স 5/2, কারণ থিটা ওদিকে গেলে পরে ত্রিকোণমিতি, ওদিকে গেলে পরে ইনভার্স ফাংশন হয়ে যায়। ঠিক আছে? তাহলে এইভাবে ছোট ছোট অঙ্ক থাকবে যে এখান থেকে হয়তো আমাদের সরলরেখা কি বলতে পারবে যে প্রবণতা বের করতে দিতে পারে, অথবা আমাদের ইনক্লাইনেশন বা থিটাটার মান বার করতে পারে। তাহলে এটা হলো আমাদের প্রথম সূত্র। তাহলে দেখি আমরা কি পেলাম। আমরা পেলাম আজকে তাহলে যে সরলরেখা কাকে বলে। আমরা শিখলাম যে একটি সমতলে একটি বিন্দু দিক পরিবর্তন না করে যদি গতিশীল হয় তবে সেই গতির সঞ্চারপথকে বলবো আমরা সরলরেখা। তারপরে শিখলাম যে সরলরেখার আনতি এবং নতি বা স্লোপ কি। তো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলবো আমরা ইনক্লিনেশন বা আনতি, এবং তার tan থিটার মানকে বলবো, tan থিটার মানটাকে বলবো আমরা প্রবণতা বা নতি। তারপরে শিখলাম আমরা যে দুটো যদি বিন্দু দেওয়া থাকে, একটা সরলরেখার উপর যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে সরলরেখার প্রবণতা কি হবে। তো এটা শিখলাম আমরা y2 - y1 x2 - x1। এই থিওরির সাপেক্ষে একটা আমরা সুন্দর অঙ্ক করে নিলাম নিজের মতো করে। এটা এক্সামে অন্য থাকলে পরে আমাদের তো ইজি হয়ে গেল, ফর্মুলা জানা আছে, জাস্ট খালি বসিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। নেক্সট আমরা শিখবো যে এক্স অক্ষের সমীকরণ এবং
ওয়াই অক্ষের সমীকরণ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আমরা এবার শিখব এক্স অক্ষের সমীকরণ। ওকে, কোঅর্ডিনেট সিস্টেম আমরা জানি এইটাকে বলা হয় মূল বিন্দু 0 0। আমরা যদি এর উপর বিন্দুগুলো একটু লক্ষ্য করি, এটা যে এক্স অক্ষ, এর উপর আমরা বিন্দুগুলো একটু দেখার চেষ্টা করি। তাহলে এর উপর বিন্দু হচ্ছে এটা কত হয় 1,0, তারপর এটা হবে 2,0, তারপর এটা হচ্ছে 3,0, 4,0 ডট 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 ডট, এদিকে গেলে হবে -1,0 -2,0, এই তো যাচ্ছে ডট ডট করে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এর এই যে ওয়াই পার্টটা, দ্বিতীয় পার্টটা মানে কোটিটা, ভুজ কোটি, এই কোটি সর্বদা কি হচ্ছে এক্স অক্ষে থাকলে পরে কোটিটা কি হবে সর্বদা 0, তাহলে ওটাই সমীকরণ। তাহলে এক্স অক্ষের সমীকরণ মানে কোটি মানে ওয়াই, ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে এক্স অক্ষের সমীকরণ কি হবে? এক্স অক্ষের সমীকরণ y সমান সমান 0। ওকে, তাহলে এক্স অক্ষের সমীকরণ আমরা শিখে গেলাম। এক্স অক্ষের সমীকরণ বলতে y এর মান সর্বদা 0 হবে, আর x যা হতে পারে। আর এক্স অক্ষের উপর বিন্দুটা হবে a, 0, a যা ইচ্ছা হতে পারে, প্লাস মাইনাস যা হতে পারে তোমাদের ইচ্ছা। এবার এক্স অক্ষের সমান্তরাল, সমান্তরাল সরলরেখা কাকে বলে? যে দুটো সরলরেখাকে সমান্তরাল বলবো যদি ওরা ছেদ না করে, এইভাবে প্যারালালি চলে যাবে, মানে রেল লাইনের গাড়ি, রেল লাইনের রাস্তাটা, সরি রেল লাইন। এবার আমরা শিখব এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। সমান্তরাল কাকে বলে? যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে না। তো অনেকটা রেল লাইনের পাথ ওরা যে থাকে ওটা হচ্ছে সমান্তরাল, কিন্তু ওগুলো সবসময় সরলরেখা হয় না। অনেক সময় দেখতে পাই যে রেল লাইনের বাঁকা থাকে। যদি ওরা সোজা এরকম থাকতো, এরকম সোজা চলছে, তাহলে এটাকে বলতাম আমরা সমান্তরাল সরলরেখা, এরা পরস্পর ছেদ করবে না, মাঝখানে একটা ডিস্টেন্স থাকবে। ঠিক আছে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কিরকম? এই লাইনের সমান্তরাল উপরে যদি ভাবি তাহলে এটা, আর নিচে ভাবলে পরে একই ভাবে এটা আছে সেম। তো এই ডিসটেন্সটা যদি আমি কথার কথা বি ধরে নিই, আমি এখান থেকে এই ডিসটেন্সটা ধরলাম বি একক বা 2 একক 3 একক যা হতে পারে বি একক, তাহলে এই বিন্দুটা হয়ে যাবে কত? এদিকে এক্স আর এদিকটা হচ্ছে বি, তাহলে এই বিন্দুটা হয়ে যাচ্ছে 1, বি, আর এটা হয়ে যাবে 0, বি। এই বিন্দুটা কত হয়ে যাবে 2, আর এটা হয়ে যাচ্ছে আমাদের বি, তাহলে এটা হয়ে যাবে 2, বি, এটা হয়ে যাবে 3, বি, আর এদিকে গেলে -1, বি, -2, বি। তো আমরা কি লক্ষ্য করছি যে এক্স এর মান যাই হোক না কেন, ওয়াই এর মান সর্বদা কি পাচ্ছি? বি পাচ্ছি। ওয়াই সর্বদা বি হচ্ছে, মানে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এই যে ওয়াই এর মানটা কি হবে? একটা কনস্ট্যান্ট। এই যে সব সময় ওয়াই এর মানটা কি হচ্ছে? কনস্ট্যান্ট হচ্ছে। এই দেখো বি 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 বি। ঠিক আছে, তাহলে এক্স অক্ষের সমীকরণ এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y 0, আর এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ তাহলে হয়ে গেল y b। বি এর মান যদি তোমরা 2 নাও তাহলে উপরে যাবে 2 ইউনিট, বলে এই লাইনটা চলে আসবে। আর যদি তোমরা -2 নাও তাহলে নিচের দিকে আসবে 2 ইউনিট, তারপর সমান্তরাল হয়ে যাবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y ধ্রুবক বা কনস্ট্যান্ট, জেনারেলি আমরা y সমান b নাম দেব। তাহলে x অক্ষের সমীকরণ শিখে গেলাম y 0, আর x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y b। চিত্র যদি বলে তাহলে এটা, যদি আমাকে থাকে y 3 লাইনটি অঙ্কন করো, তাহলে কিছুই না,
তাহলে y = b কনস্ট্যান্ট আছে, তার মানে 3 1 2 3 যাব, আর x অক্ষের সমান্তরাল হয়ে গেল এই যে লাইন কমপ্লিট। এইভাবে আমরা চিত্রগুলো ড্র করব, আর তার সাপেক্ষে যে অঙ্ক দেওয়া থাকবে ওইটা কন্ডিশন দেখে দেখে অঙ্ক করব আমরা। তাহলে আমরা বললাম সরলরেখা কাকে বলে। তাহলে একটা বিন্দু একটি সমতলে দিক পরিবর্তন না করে যদি গতিশীল হয় তার সন্তানপথটাকে বলবো আমরা সরলরেখা। তারপরে বললাম আনতি কাকে বলে, যে একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে বলবো আমরা আনতি, এবং তার tan থিটার মানটাকে বলবো আমরা প্রবণতা। তারপরে শিখলাম যে দুটি বিন্দু দেওয়া থাকলে সরলরেখার প্রবণতা কি হবে, y2 - y1 / x2 - x1। তারপরে শিখলাম আমরা যে একটা উদাহরণ দেখেছিলাম ওর সাপেক্ষে, ওই অঙ্কটার সাপেক্ষে। নেক্সট আমরা এখন শিখলাম যে x অক্ষের সমীকরণ, x অক্ষের সমীকরণ y = 0, আর x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ শিখলাম y = b। নেক্সট আমরা শিখব y অক্ষের সমীকরণ এবং y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। সেম কনসেপ্ট দিয়ে আমরা শিখব। এখন আমরা শিখব y অক্ষের সমীকরণ এবং y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে একটু আমরা দেখার চেষ্টা করব। অবজারভেশন, যে y অক্ষের যদি কোঅর্ডিনেট সিস্টেম করি এটাকে জানি আমরা x অক্ষ, আর এটা জানি আমরা y অক্ষ। তা এটা বিন্দুটা হয় অরিজিন, মূল বিন্দু 0 0। এর উপর যে কোনো যদি বিন্দু নিই, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 0,1, x তো নেই, y শুধু গেছে দেখো এখান থেকে এখানে y 1 ইউনিট। এখানে 0,2, এটা 0,3, 0,4, এভাবে নিচের দিকে গেলে 0,-1, 0,-2। তাহলে আমরা কি লক্ষ্য করছি, যে y অক্ষের সমীকরণ যখন বলছি তার মানে x এর প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা কি হবে 0 হচ্ছে, তার মানে ওটাই সমীকরণ হয়ে যাবে। এই সমীকরণ হয়ে যাবে x = 0। তাহলে y অক্ষের সমীকরণ বলতে বোঝাচ্ছে x = 0। তাহলে y অক্ষের সমীকরণ x = 0। নেক্সট আমরা শিখব y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো y অক্ষের সমান্তরাল সরলরেখা বলতে বোঝাবে কি, এই লাইনটা, ও এই জায়গাটা বাঁকা হয়ে যাচ্ছে, এই লাইনটা অথবা এই লাইনটা। তো এই ডিসটেন্সটা যদি আমি এই ইউনিট ধরে নিই, আমি এখান থেকে এখানে এই ইউনিট, তার মানে আমাদের এই বিন্দুটা যদি ভাবি তাহলে এদিকে গেছে x, টা গেছে a পরিমাণ, আর এটা হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে কত, a, 1, এটা হয়ে যাবে a, 2, এটা হয়ে যাবে a, 3, এদিকে হয়ে যাবে a, 4। একইভাবে এদিকে যদি করি তাহলে হয়ে যাবে মাইনাস, এদিকে a, -1, আর এদিকে a, -2। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে y অক্ষের সমান্তরাল সরলরেখার ভুজ সর্বদা কি হচ্ছে, ভুজ সর্বদা হচ্ছে আমাদের একটা ধ্রুবক রাশি যার নাম দিয়েছি আমরা a। তাহলে এর সমীকরণটাই দাঁড়াচ্ছে x = a। তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, তার x = হচ্ছে ধ্রুবক, বা x এর মান জেনারেলি a বলবো আমরা। তো আমরা প্রথম থেকে আবার যদি ভাবি যে কি কি পড়লাম, তাহলে আমরা কি কি পাচ্ছি একবার মনে মনে রিভিশন করে নিই। তো কিরকম, এই যে বারবার আমি বলছি, বলার কারণটা হচ্ছে তোমাদের এই যে কথাগুলো শুনবে, শুনে শুনেই মনে থেকে যাবে যে কি জিনিসটা হচ্ছে। একবার দেখেই যেন, লেকচারটা দেখেই যেন তোমাদের আর এক্সট্রা ভাবে না দেখতে হয়, ওই জন্য আমি প্রথম থেকে আবার বারবার করে বলছি যে কি কি পড়লাম কি কি পড়লাম। তো প্রথমত বললাম যে সরলরেখা কাকে বলে, যে একটি বিন্দু একটি সমতলে দিক পরিবর্তন না করে যদি গতিশীল হয়
তবে সেই গতির সঞ্চারপথকে বলবো আমরা সরলরেখা। নেক্সট পড়লাম আলতি কাকে বলে, যে একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আলতি এবং তার ট্যান থিটার মানকে বলবো আমরা প্রবণতা। নেক্সট আমরা বললাম যে দুটি বিন্দু দেওয়া থাকলে প্রবণতা মান নির্ণয়। কি ছিল? y2 - y1 বাই x2 - x1। নেক্সট আমরা বললাম x অক্ষের সমীকরণ, মানে এই লাইনটার সমীকরণ পড়েছিলাম y = 0, আর x অক্ষের সমান্তরাল সরলরেখা y = কনস্ট্যান্ট বা b নাম দিয়েছিলাম। এখন আমরা বললাম y অক্ষের সমীকরণ x = 0, আর y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x = ধ্রুবক। নেক্সট ক্লাসে আমরা সরলরেখার বিভিন্ন আকারগুলো, মানে সরলরেখার সাধারণ আকার y = mx + c, এই যে আকারগুলো, বা আমরা অবিলম্ব আকার, ছেদিতাংশ আকার, এগুলো পড়ব। নেক্সট ক্লাসে আমরা তাহলে সরলরেখার বিভিন্ন আকার ওগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার, সাবস্ক্রাইব, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যদি তোমরা মনে করো যে উপকৃত হচ্ছে আমাদের চ্যানেল থেকে, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আর আমাদের একটা নতুন ওয়েবসাইট খোলা আছে, অবশ্যই তোমরা ওখানে গিয়ে ভিজিট করবে। ধন্যবাদ।